কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপেটাল ফোর্স নিয়ে আমরা এখন দেখব। তো সেটা দেখার জন্য আমরা প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে স্পেস বা মহাশূন্যের কথা বলবো। স্পেস বা মহাশূন্যে যখন একটা বস্তু সরল রেখা বরাবর চলে, সমবেগ নিয়ে যখন চলে, তখন সময়ের সাথে কিন্তু তার বেগের মানেরও পরিবর্তন হয় না, দিকেরও পরিবর্তন হয় না। আর বেগের মান আর দিক যদি পরিবর্তন না হয়, আমরা জানি সেই ক্ষেত্রে ওই বস্তুটার ত্বরণ হয়ে যায় শূন্য। দ্যাট মিনস ত্বরণটা যেহেতু ভেক্টর, তার মানে এটাকে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। আর তোমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে জানো, যেখানে ত্বরণ কাজ করে সেখানে কিন্তু বলও কাজ করে। তার মানে ওই বস্তুর উপর কোনো প্রকার কোনো বল কাজ করবে না, বলটা হবে কি একটা নাল ভেক্টর বা শূন্য। অথবা এমনও হতে পারে ওই বস্তুর উপর অনেকগুলো বল কাজ করছে, বাট তাদের যে নেট বলটা বা লব্ধি বলটা সেটা হয়ে গেছে শূন্য। তাহলে এই দুটো কন্ডিশন কাজ করে যখন কোনো একটা বস্তু মহাশূন্যে সমবেগ নিয়ে চলে। এবং নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে সে তার এই সমবেগটা কিন্তু সারা জীবন বজায় রাখবে, তার মানে তার কোনো বেগের পরিবর্তন হবে না। এখন আমরা যদি দেখি তাহলে বেগের কয়টা জিনিস থাকবে? অবশ্যই দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মান থাকবে, একটা হচ্ছে দিক থাকবে। এই দুটোর মধ্যে যদি যে কোনো একটা জিনিস পরিবর্তন হয়ে যায়, তাহলে আমি বলতে পারি আমাদের বেগ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। তো ঠিক এই ঘটনাটা ঘটে যখন আমরা ওই বস্তুটাকে একটা বৃত্তাকার পথে ঘোরাই। খেয়াল করে দেখো, আমাদের এখানে বস্তুটা কিন্তু খুব সুন্দরভাবে সম দ্রুতি নিয়ে চলছে। দ্রুতি মানে হচ্ছে কি বেগের মান, দ্যাট মিনস এটাকে ইংলিশে স্পিড বলে। তাহলে আমরা এখানে ধরে নিই যে আমাদের এই বস্তুটা এখন 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে এই বৃত্তাকার পথে চলছে। বাট প্রত্যেকটা মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তার বেগের যে দিকটা আছে সেটা পরিবর্তন হচ্ছে। যখন তুমি দেখতে পাচ্ছ বস্তুটা এখানে, তখন তার বেগের দিকটা স্পর্শক বরাবর দিকে কাজ করে। বস্তুটা যখন বৃত্তাকার পথে এখানে, তখন স্পর্শক বরাবর নিচের দিকে বেগের দিকটা কাজ করবে। আবার এখানে যখন বস্তুটা স্পর্শক বরাবর এদিকে বেগের দিক কাজ করে, আবার যখন বস্তুটা এখানে, তখন স্পর্শক বরাবর বেগের দিকটা উপরের দিকে কাজ করে। তাহলে আমরা দেখতে পেলাম যে বৃত্তাকার পথে যখন সমদ্রুতিতে কোনো একটা বস্তুকে চালনা করা শুরু করব, তখন প্রতি মুহূর্তে তার বেগের দিকটা পরিবর্তন হবে। আর বেগের যদি দিক পরিবর্তন হয়, আমরা স্পষ্ট বলতে পারি সেখানে অবশ্যই সম্পূর্ণ বেগটাও পরিবর্তন হবে। তার মানে শুধুমাত্র বেগের মানের যদি পরিবর্তন হয়, অথবা শুধুমাত্র যদি বেগের দিকের পরিবর্তন হয়, অথবা দুটোই যদি পরিবর্তন হয়, তাহলে আমি বলতে পারি ওই বেগটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। এবং যেহেতু আমাদের এখানে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্য বেগের দিকটা পরিবর্তন হয়েছে, তাই দিক পরিবর্তনের জন্য আমি বলতে পারি বেগটাও কি অবশ্যই পরিবর্তন হয়েছে। এবং বেগ যখন পরিবর্তন হবে, বেগের এই পরিবর্তনটাকে আমরা অবশ্যই একটা জিনিসের সাথে রিলেট করতে পারি, সেটা হচ্ছে ত্বরণ। তার মানে এই বস্তুর উপর এমন একটা ত্বরণ কাজ করছে যে ত্বরণের জন্য প্রতি মুহূর্তে বেগের দিকটা পরিবর্তন হচ্ছে। এবং এই ত্বরণটাকে বলা হয় আসলে কেন্দ্রমুখী ত্বরণ, যেটাকে এসি দিয়ে প্রকাশ করা হয়। এবং তোমরা জানো যে কেন্দ্রমুখী ত্বরণটা সরাসরি কেন্দ্র বরাবর কাজ করে। দ্যাট মিনস ব্যাসার্ধ থেকে শুরু করে, মানে ব্যাসার্ধ বরাবর একদম কেন্দ্রের দিকে আমাদের ত্বরণটা কাজ করে এসি। এখন দেখো তো, যেহেতু এখানে বেগের দিকের পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা ঘটানোর জন্য মূল যেই কারিগর সেটা হচ্ছে কি ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। এবং এই কেন্দ্রমুখী ত্বরণ যখন থাকবে, অবশ্যই এই ত্বরণের সাথে সাথে একটা এক্সট্রা বলও চলে আসবে, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল, এবং এটাকে আমরা এফসি দিয়ে প্রকাশ করি। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর প্রতি মুহূর্তে বেগের দিকের পরিবর্তনের ফলে যেই বলটা কাজ করে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তার মানে কেন্দ্রমুখী বলটা থাকে বলেই আমাদের এখানে বস্তুর বেগের দিকটা পরিবর্তন হয়। এখন বস্তুর বেগের যে দিকটা, এর দিকের সাথে কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল এরা সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে। যেমন আমি যদি এখানে তীর চিহ্ন দিয়ে দেখাই, তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এখানে বেগের দিক, যেটা সরাসরি স্পর্শক বরাবর কাজ করবে। এবং ওর সাথে ঠিক লম্ব বরাবর একদম 90 ডিগ্রি বরাবর কেন্দ্রমুখী ত্বরণ এসি কাজ করবে, একই সাথে কেন্দ্রমুখী বল এফসিও কাজ করবে। এবং প্রতিটা মুহূর্তে কিন্তু সেম ঘটনা ঘটবে। আমি যদি আরেকটা ছবির মাধ্যমে দেখাই, খেয়াল করে দেখো, আমাদের এখানে ভিন্ন ভিন্ন কন্ডিশনে কিন্তু বস্তুর বেগের দিকটা দেখানো হয়েছে। এবং ওই দিকের সাথে ঠিক 90 ডিগ্রি কোণ করে কিন্তু কেন্দ্রমুখী বল বা এফসিকে দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের এফসি হিসেবে কাজ করবে। এবং কেন্দ্রমুখী বল যেদিকে কাজ করে, আমাদের অবশ্যই কেন্দ্রমুখী ত্বরণও কি সেদিকেই কাজ করবে। কিন্তু এই টোটাল জিনিসটা ব্যাসার্ধ ভেক্টরের বিপরীতে কাজ করে। বিষয়টা হচ্ছে কীরকম, যেমন আমি তোমাদেরকে যদি বলি, ব্যাসার্ধ ভেক্টরটা সবসময় কেন্দ্র থেকে শুরু করে বাইরের দিকে কাজ করে। দ্যাট মিনস আমি কেন্দ্র থেকে যদি বাইরের দিকে একটা তীরটা নিয়ে এভাবে সমান করে, তাহলে এই তীর বরাবর কাজ করে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বা আর। এবং এই ব্যাসার্ধ ভেক্টরের ঠিক বিপরীত দিকে কাজ করে হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলের মেইন উৎপত্তি যেটা, সেটার মেইন কারণটা হচ্ছে আমাদের এখানে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর বেগের দিকের পরিবর্তন হয়, এবং এই দিকের পরিবর্তনের জন্য বেগও পরিবর্তন হয়। আর বেগকে পরিবর্তন করার জন্য বাইরে থেকে এক্সট্রা একটা বল কাজ করে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলে থাকি। এখন এই কেন্দ্রমুখী বল নিয়ে আরেকটা ছোট্ট আইডিয়া আছে, সেটা হচ্ছে
তুমি যদি এই কেন্দ্রমুখী বল প্রয়োগ না করতে তখন কি হতো? তখন কিন্তু বস্তুটা একদম স্পর্শক বরাবর অনেক দূরে চলে যেত। দ্যাট মিনস আমি যদি ধরি এই দিক বরাবর আমাদের বস্তুটা এখানে আছে, ধরো এই বিন্দুতে আমাদের এখানে বস্তুটা আছে। এখন কেন্দ্রমুখী বল যদি 90 ডিগ্রি কোণ করে এখানে কাজ না করতো, তাহলে এই বিন্দু থেকে বস্তুটা সরাসরি লিনিয়ার পথে বা সরলরৈখিক পথে একদম ভি পরিমাণ বেগ নিয়ে সামনের দিকে যাত্রা করতো, এবং এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বস্তুটা কিন্তু আর বৃত্তাকার পথে চলতে পারতো না। তার মানে কেন্দ্রমুখী বলের খুব ভালো একটা কাজ হচ্ছে কোনো একটা বস্তুকে সে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় রাখতে পারে, এবং সেক্ষেত্রে ওই বস্তুটার উপর অবশ্যই সমদ্রুতি কাজ করবে বা সেম পরিমাণ স্পিড কাজ করবে। এখানে কিন্তু স্পিডের কোনো বাড়া কমা হবে না। দ্যাট মিনস স্পিড যদি হয় বা দ্রুতি যদি হয় 5 মিটার পার সেকেন্ড, তো সবসময় এটা 5 মিটার পার সেকেন্ডই থাকবে, বাট তাকে অবশ্যই একটা বৃত্তাকার পথে আটকে রাখবে এই কেন্দ্রমুখী বল। এখন এই যে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স যেটাকে আমরা বলছি, এটা বের করার খুব সুন্দর একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা অনেকটা এরকম, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে আমাদের এখানে কী কী জিনিস কাজ করছে। আমাদের এখানে ত্বরণ কাজ করছে, তার মানে ত্বরণের সাথে আমাদের বলের একটা সুন্দর সম্পর্ক আছে। তুমি ধরো না আমাদের এখানে বস্তুটার ভর হচ্ছে এম পরিমাণ ভর, তাহলে এম পরিমাণ ভরের জন্য আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে এই ফিজিক্যাল টু এম এ কাজ করে, অর্থাৎ বল হচ্ছে কোনো একটা বস্তুর ভর এবং ত্বরণের গুণফলের সমান। এখন আমি যদি এখানে বল হিসেবে কেন্দ্রমুখী বলকে দিই, তাহলে অবশ্যই ত্বরণ হিসেবে কেন্দ্রমুখী ত্বরণ বা এসিকে দিতে হবে। এবং এই কেন্দ্রমুখী ত্বরণ যেটা, সেটার কিন্তু একটা আলাদা ইকুয়েশন আছে, তোমরা যদি মনে করে থাকো তাহলে তোমরা মনে করে দেখো আমাদের কেন্দ্রমুখী ত্বরণে কিন্তু একটা ইকুয়েশন ছিল যেটা আমরা অলরেডি পড়েছি, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারতাম রৈখিক বেগের বর্গ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তাহলে তাই যদি হয় তো এম ভি স্কয়ার ডিভাইড বাই আর, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের সমীকরণ। এখন এখানে ভি এর যে মানটা, এটাও কিন্তু আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি, কেননা তোমরা জানো রৈখিক বেগের কিন্তু আরেকটা সূত্র আছে। তো রৈখিক বেগের সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, আমি একটু ভিন্ন কালারে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকটা এরকম যে রৈখিক বেগ ইজ ইকুয়াল টু আমাদের এখানে কৌণিক বেগ স্কয়ার ইন্টু আর। তো এরকম একটা সূত্র কিন্তু না, কৌণিক বেগ স্কয়ার ইন্টু আর না, রৈখিক বেগ ইজ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু আর, এরকম একটা সূত্র আমরা কিন্তু জানি। কেননা বস্তুটা যেহেতু একটা বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে অবশ্যই তার মধ্যে একটা কৌণিক বেগ বা ওমেগা কাজ করবে, আর আর হচ্ছে এখানে ব্যাসার্ধের মান শুধুমাত্র। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এম ডিভাইড বাই আর, এটাকে আলাদাভাবে রাখতে পারি, এবং এই জায়গাটাতে ওমেগা ইন্টু আর এই জিনিসটা দিতে পারি, তাই না? এবং ওমেগা ইন্টু আর মানে হচ্ছে কি ভি এর মান, তার মানে উপরে একটা স্কয়ার হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এম থাকবে, ওমেগা স্কয়ার থাকবে, আর আর স্কয়ার কাটাকাটি গেলে শুধুমাত্র আর থাকে, তার মানে এখানে শুধুমাত্র আর থাকবে। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী যে বলটা আছে সে বলের আরও একটা ফর্মুলা। এখন এখানে ওমেগার যে মানটা, এটা নিয়েও কিন্তু আমরা আরেকটা ফর্মুলা ছোট্ট করে তৈরি করতে পারি। দেখো তো ওমেগা মানে কি? ওমেগা মানে তুমি জানো যে এটা একটা কৌণিক বেগ হিসেবে কাজ করে, সমকৌণিক বেগ হিসেবে কাজ করে, যার মান হচ্ছে 2π ডিভাইডেড বাই টি, যেখানে টি হচ্ছে পর্যায়কাল। দ্যাট মিনস একটা বস্তু সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে আমাদের পর্যায়কাল বা টি। তাহলে ওমেগার এই মানটা আমি যদি এখানে বসাই তাহলে দেখো কি হয়। সুতরাং আমরা এখানে পাবো এফসি ইজ ইকুয়াল টু এম ইন্টু ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার মানে হচ্ছে 2π হোল স্কয়ার, 2πকে হোল স্কয়ার করলে 4π স্কয়ার পাবো, নিচে টিকে হোল স্কয়ার করলে টি স্কয়ার পাবো, ইন্টু আর হবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে একটা বিশাল সূত্র পাচ্ছি, যেটা হচ্ছে এম ইন্টু 4π স্কয়ার ইন্টু আর ডিভাইড বাই টি স্কয়ার। তাহলে এতটুকু অংশ হচ্ছে আমাদের এখানে কৌণিক না, এটা হচ্ছে কেন্দ্রমুখী যে বলটা ছিল সেই কেন্দ্রমুখী বলের সমীকরণ। তাহলে কেন্দ্রমুখী বলের যে মেইন কাজ সেটা হচ্ছে কি, কোনো একটা বস্তু যখন সমদ্রুতিতে কোনো একটা বৃত্তাকার পথে চলবে, তখন ওই বস্তুটাকে বৃত্তাকার পথে আটকে রাখার জন্য যে বলটা কাজ করবে কেন্দ্রের দিকে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। অথবা তুমি বলতে পারো কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর প্রতি মুহূর্তে যে তার বেগের দিকের পরিবর্তন হচ্ছে, এই বেগের দিকের পরিবর্তনের জন্য যে বলটা কাজ করে সেই বলটাই হচ্ছে আমাদের এখানে কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। ফাইনালি তোমাদেরকে খুব ভালোভাবে দুইটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে কোনো একটা বস্তু যখন এরকম বৃত্তাকার পথে ঘোরে, তখন সে কিন্তু নিজে নিজে তার বেগের যে দিকটা আছে সেটাকে পরিবর্তন করতে পারে না। দ্যাট মিনস বেগের যে মান এবং দিক আছে এর কোনোটাকেই কিন্তু কোনো একটা বস্তু নিজে নিজে পরিবর্তন করতে পারে না। তো যেহেতু এখানে আমাদের বেগের দিকটা পরিবর্তন হচ্ছে বৃত্তাকার পথে ঘোরার সময়, তো এই দিকটা পরিবর্তন করার জন্য অবশ্যই আলাদা একটা বল কাজ করে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। এবং আরেকটা বিষয় হচ্ছে যখন কোনো একটা বস্তুর উপর কেন্দ্রমুখী বল কাজ করে, তো এই কেন্দ্রমুখী বলের মাধ্যমে কিন্তু বস্তুটা সমদ্রুতিতে ঘূর্ণমান পথে থাকে। দ্যাট মিনস তার মধ্যে যেই বেগটা আছে সেই বেগের মানটা সমান থাকে। তো এই যে এখানে ইউনিফর্ম সার্কুলার মোশন বা সমদ্রুতিতে যেহেতু বস্তুটা ঘুরছে, এই ঘোরার জন্য মেইন কারণটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তো এখন আমরা কয়েকটা বাস্তব এক্সাম্পল দেখব কেন্দ্রমুখী বল নিয়ে।
কেন্দ্রমুখী বল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করতে পারে, দ্যাট মিনস বিভিন্ন রূপ নিয়ে এসে কাজ করতে পারে। প্রথম রূপটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি ধরো কোনো একটা বস্তুকে, ধরো এটা একটা টেনিস বলকে কোনো একটা সুতার মাধ্যমে ধরে তোমার হাতের মাধ্যমে ঘোরাচ্ছ। তাহলে তুমি যেহেতু ওকে ঘোরাচ্ছ, তার মানে অবশ্যই তার একটা ঘূর্ণন বেগ থাকবে ওমেগা, তাহলে এটা একটা বৃত্তাকার পথে ঘুরবে। তো যখন এই বলটা বা টেনিস বলটা ঘোরা শুরু করবে, তুমি দেখতে পাচ্ছ তুমি টেনিস বলটাকে কিন্তু ছুটে চলে যেতে দিচ্ছ না। দ্যাট মিনস তোমার হাতের মাধ্যমে থাকা দড়ি যেটা আছে, দড়ি বা সুতার মাধ্যমে টেনিস বলটাকে একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরাচ্ছ। তার মানে তুমি তোমার হাতের দিকে একটা বল অনুভব করবে, যেটা থাকবে বাইরের দিকের বল, এবং এই টেনিস বলটা তোমার হাতের দিকে একটা আলাদা বল অনুভব করবে। তো দেখো তো আমি যে বলের তীরটা আঁকলাম, এই তীরটা দেখতে কীরকম? অবশ্যই এটা হচ্ছে টান বল বা টেনশন ফোর্সের মতো। তার মানে এখানে আমাদের টান বলটি কাজ করে, এখানে আমাদের টান বলটি কাজ করে। তাহলে যখন কোনো একটা বস্তুকে আমি বৃত্তাকার পথে সুতার মাধ্যমে বা দড়ির মাধ্যমে বা যে কোনো একটা শিকলের মাধ্যমে ঘোরাতে থাকি, তখন ওই সুতার মধ্যে যে বলটা কাজ করে টান বল, সেটা আসলে একটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। কেননা আমাদের এখানে এই টেনিস বলটা কিন্তু কেন্দ্রের দিকে টি পরিমাণ টান অনুভব করছে, এবং এই টি পরিমাণ টানটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ টেনশন ফোর্স বা টান বল, এবং এটাই কিন্তু কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। তাহলে আমাদের এই কেসের জন্য আমাদের কেন্দ্রমুখী বলের যে মানটা, এটা আসলে টেনশন ফোর্স বা টি হিসেবে কাজ করে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা পরমাণুর ছোট্ট গঠন দেওয়া আছে, যদিও পরমাণুর গঠনটা এরকম না, বাট ধরে নাও আর কি। তো একদম কেন্দ্রের মধ্যে বসে আছে হচ্ছে প্রোটন, দ্যাট মিনস পজিটিভ চার্জযুক্ত প্রোটন, এবং বাইরে ঘুরছে আমাদের ইলেকট্রন। তো ইলেকট্রনটা তুমি দেখতে পাচ্ছ মোটামুটি একটা সার্কুলার পথে বা বৃত্তাকার পথে ঘুরছে, এবং এক্ষেত্রে ঘোরার মেইন রিজনটা হচ্ছে কি সে কেন্দ্রের দিকে একটা আকর্ষণ বল অনুভব করে, এবং এই আকর্ষণের জন্য সে কিন্তু এই পরমাণুটাকে ভেদ করে বা পরমাণুকে ছেড়ে বাইরে চলে যেতে পারে না। তাহলে এখানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে, বা এটাকে আমরা কুলম্বের যে বল বলে থাকি, সেই বলটা কাজ করে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে কুলম্বের বল, যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করলাম, এটা মানে যা আমাদের এখানে ইলেকট্রনের জন্য যে কেন্দ্রমুখী বল বা এফসি, সেটা মানে কি তা। এবং কুলম্বের বল বের করার সূত্র একদম সোজা, তোমার কুলম্বের বল বের করতে পারো। কুলম্বের বলটা কার সমানুপাতিক ছিল? দুটো চার্জের গুণফলের সমানুপাতিক ছিল। ধরো একটা হচ্ছে ইলেকট্রনের চার্জ Q1, আরেকটা হচ্ছে প্রোটনের চার্জ Q2, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে D, তাদের বর্গ। তো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র, এবং কুলম্বের যে বলটা, সেটা এখানে আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে ইলেকট্রনের জন্য। খেয়াল করো, প্রোটনে কিন্তু এখানে কোনো কেন্দ্রমুখী বল নেই, কেননা প্রোটন অলরেডি কিন্তু আমাদের কেন্দ্রে বসে আছে। তার মানে ইলেকট্রন এখানে যে বলটা অনুভব করে, সেটাই হচ্ছে কেন্দ্রমুখী বল, এবং সেটা কুলম্বের বল হিসেবে কাজ করে। তারপর এখানে আরেকটা এক্সাম্পল দেখতে পারো, খুবই সহজ একটা এক্সাম্পল। খেয়াল করে দেখো, আমাদের এখানে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। তো এটা হচ্ছে আমাদের সান বা সূর্য, আর এটা হচ্ছে আমাদের আর্থ বা পৃথিবী। তো পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরে, এর মেইন কারণটা হচ্ছে সূর্য পৃথিবীটাকে আকর্ষণ করে, পৃথিবীও সূর্যকে আকর্ষণ করে, এবং তোমরা যেন এই আকর্ষণটাকে বলি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ। তো এই যে আমরা এখানে মহাকর্ষ দেখতে পাচ্ছি, মহাকর্ষ বল যেটাকে এফজি দিয়ে প্রকাশ করা হয়, এই মহাকর্ষ বলটা আমি দেখতে পাচ্ছি সরাসরি পৃথিবী থেকে সূর্যের দিকে কাজ করে। দ্যাট মিনস আমাদের এখানে পৃথিবীটা সূর্যকে কন্টিনিউয়াসলি আকর্ষণ করছে, অথবা সূর্য পৃথিবীটাকে কন্টিনিউয়াসলি আকর্ষণ করছে। তো পৃথিবী যেহেতু সূর্য যেহেতু পৃথিবীটাকে তার নিজের দিকে আকর্ষণ করছে বা কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, তার মানে আমি বলতে পারি আমাদের এখানে কেন্দ্রমুখী বল মানে যা, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল মানে কি তা। তাহলে আমাদের মহাবিশ্বে যে মহাকর্ষ বল কাজ করে, প্রতিটা নক্ষত্রকে ঘিরে প্রত্যেকটা মহাকর্ষ বল আসলে এরকম কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। তারপর তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে অনেকটা এরকম। তো যখন কোনো একটা বৃত্তাকার পথে বা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে কোনো একটা ভেহিকেল বা গাড়ি বা যানবাহন এরকম ঘুরতে থাকে, তখন সে কিন্তু ওই বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর একটা নির্দিষ্ট বল অনুভব করে, এবং এই বলটা কী হিসেবে কাজ করবে? অবশ্যই এই গাড়িটার যে চাকা আছে, চাকার ঘর্ষণ বল হিসেবে কাজ করে। দ্যাট মিনস গাড়িটাকে আমরা যখন এভাবে ঘোরানোর চেষ্টা করব রাস্তার মধ্যে, তখন ওই গাড়িটা একটা নির্দিষ্ট বাধা তৈরি করবে চাকায়, এবং ওই বাধাটা হচ্ছে কি ঘর্ষণ বল। এবং এই ঘর্ষণ বলটা তৈরি হওয়ার মেইন রিজনটা হচ্ছে তাকে কেন্দ্র থেকে, বা যেই পথটাকে সে কেন্দ্র করে ঘুরছে বা যে বিন্দুকে কেন্দ্র করে সে পথে ঘুরছে, ওই বিন্দুটা তাকে তার দিকে টানছে একটা নির্দিষ্ট ত্বরণে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বা এসি। তাহলে এই কেন্দ্রমুখী ত্বরণের জন্য অবশ্যই এখানে কেন্দ্রমুখী বল কাজ করে, আর এই কেন্দ্রমুখী বলের যে ইফেক্টটা, সেটা ঘটে হচ্ছে এই গাড়িটার চাকার মধ্যে। তার মানে তুমি যখন কোনো একটা বৃত্তাকার পথে গাড়িকে ঘোরানো শুরু করবে, তুমি দেখবে তোমার ওই গাড়ির চাকাটা প্রতিবাদ জানাচ্ছে বা একটা ঘর্ষণ বল তৈরি করছে। তাহলে এই ঘর্ষণ ফলের মেইন ফরম্যাটটা তৈরি হয় শুধুমাত্র কেন্দ্রমুখী বলের জন্য। তাহলে সবসময় গাড়িটাকে অবশ্যই এই রাস্তার যে বিন্দুকে কেন্দ্র করে সে রাস্তায় ঘুরবে, ওই কেন্দ্রটাকে টানবে, এবং এর টানার ইফেক্টটা কাজ করবে ঘর্ষণ বলের মধ্যে। তাহলে আমি এখানে বলতে পারি আমাদের এখানে যে ঘর্ষণ বলটা আছে, দ্যাট মিনস আমরা এটাকে এফএস দিয়ে প্রকাশ করতে পারি,
এই ঘর্ষণ বলটা মেইনলি তৈরি হয় আমাদের এখানে কেন্দ্রমুখী বল বা এফসি এর জন্য। তো আমি বলতে পারি ঘূর্ণমান পথে কোনো একটা গাড়ির চাকার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেটা আসলে ওয়ান কাইন্ড অফ কেন্দ্রমুখী বলের একটা ফরম্যাট। তো এই হচ্ছে কয়েকটা বাস্তব লাইফ এক্সাম্পল। তাহলে তোমরা স্পষ্ট দেখতে পারলে যে বিভিন্ন ধরনের বল আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। যেমন প্রথমে দেখতে পাচ্ছি টান বল, তারপর দেখতে পাচ্ছি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বল, তারপর হচ্ছে মহাকর্ষ বল এবং ফাইনালি দেখতে পাচ্ছি ঘর্ষণ বল। এবং একই সাথে আমাদের যে ওজন বল আছে, দ্যাট মিনস ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, সেই ওজন বল অথবা ওজন বলের কিছু উপাংশ সেটাও কিন্তু আমাদের এই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে, যেটা আমরা গাড়ির বা যানবাহনের যে ব্যাংকিং আছে সেখানে পড়ব। তাহলে এটাও মনে রাখো আমাদের ওজন বল অথবা ওজন বলের কোনো একটা উপাংশ, এবং সেই উপাংশটা অনেকটা এরকম এমজি সাইন থিটা। তো এটা আমরা আস্তে আস্তে দেখব যখন আমরা যানবাহনের ব্যাংকিং নিয়ে পড়বো তখন। তো এমজি সাইন থিটা হচ্ছে ওজন বলের একটা উপাংশ, আর ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি হচ্ছে ওজন বল। এরা দুজনে কিন্তু কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতে পারে। তো এবার আমরা জানবো হচ্ছে কেন্দ্রবিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে, এবং এটা তৈরি হয় শুধুমাত্র নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন কিন্তু ওই বস্তুর মধ্যে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, যেটা অলরেডি আমরা দেখেছি। এবং এই কেন্দ্রমুখী বলের সমান ও বিপরীতমুখী একটা বল নতুনভাবে তৈরি হয়, যেটাকে আমরা কেন্দ্রবিমুখী বল বলি, এবং এটা তৈরি হয় নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। এবং এই কেন্দ্রবিমুখী বলটা একটা ছন্দ বল বা জিরো ফোর্স হিসেবে কাজ করে। বিষয়টা কীরকম খেয়াল করে দেখা, একটা মানুষ একটা নির্দিষ্ট বস্তুকে দড়ির সাথে বেঁধে তার চারপাশে ঘোরাচ্ছে। তো যখন চারপাশে ঘোরাবে অবশ্যই তার একটা কৌণিক বেগ ওমেগা থাকবে, এবং প্রতি মুহূর্তে তার একটা রৈখিক বেগ থাকবে ভি, এবং এই রৈখিক বেগের দিকটা কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হবে। তো ধরে নাও এই হচ্ছে এমন একটা পজিশন যেখানে বস্তুটা রয়েছে, এবং এই পজিশন বরাবর তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রের দিকে আমাদের এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রমুখী বল কাজ করে, এবং এই বলটা অনুভব করে আমাদের এই বস্তুটা। একই সাথে এই বস্তুটা যেহেতু ঘুরছে, দ্যাট মিনস সে কিন্তু একটা ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেমে রয়েছে। তো সে যেহেতু একটা ভিন্ন ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামোতে রয়েছে, সে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বিপরীত দিকে সমান ও বিপরীতমুখী একটা বল অনুভব করবে, যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল বলে থাকি। এবং এই বলের যে মান এবং দিক সেটা কিন্তু কি একই রকম আমাদের কেন্দ্রমুখী বলের মতো, জাস্ট দিকটা হচ্ছে বিপরীত দিকে। দ্যাট মিনস আমি যদি ওর মানটা লিখি তাহলে ওর মানটা কীরকম হবে, সূত্র অনুসারে হবে হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, অথবা এটাকে আমরা সূত্র অনুসারে লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর। কিন্তু দিকটা হবে কি একদম কেন্দ্রমুখী বলের বিপরীত দিকে। এবং তুমি জানো কেন্দ্রমুখী বলের বিপরীত দিকটা মানে কি, কেন্দ্র থেকে শুরু করে বাইরের দিক। তার মানে কেন্দ্র থেকে শুরু করে বাইরের দিকটা আসলে কার দিক, অবশ্যই ব্যাসার্ধ ভেক্টরের দিক। তাহলে কেন্দ্রবিমুখী বল যেদিকে কাজ করে আমাদের এখানে ব্যাসার্ধ ভেক্টরের যে দিকটা আছে সেটাও কি একই দিকে কাজ করে। এবং এটাকে আমরা সিউডো ফোর্স বা ছন্দবল বলে থাকি। এর মেইন কারণটা হচ্ছে এটা শুধুমাত্র ঘূর্ণনশীল কাঠামোতে যারা কাজ করে তারাই এটা অনুভব করে, আর কেউ কিন্তু অনুভব করে না। বিষয়টা এরকম, ধরো আমরা এখানে একটা প্রসঙ্গ কাঠামো দেখতে পাচ্ছি, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মানুষটা আছে, দ্যাট মিনস এই পার্সনটা আছে, এবং একটা হচ্ছে এই বস্তুটা আছে। তুমি বস্তুটার নাম ধরে নাও এ নামক একটা বস্তু, যে বস্তুটার ভর হচ্ছে এম। তো এখন আমাদের এম ভরের যে বস্তুটা আছে এটা একই সাথে সামনে পেছনে দুইটা বল অনুভব করবে। একই সাথে আমাদের পি নামক যে পার্সনটা আছে সেটাও কিন্তু তার নিজের দিকে একটা আলাদা বল অনুভব করবে, এবং এই বলটা অনুভব করবে কেবলমাত্র কেন্দ্রবিমুখী বলের জন্য। তার মানে কেন্দ্রবিমুখী বলের বিপরীত দিক বরাবর সে হচ্ছে তার নিজের দিকে একটা বল অনুভব করবে। তাহলে এই যে কেন্দ্রবিমুখী বলটা এটা শুধুমাত্র দুজন মানুষ এখানে দেখতে পাচ্ছে, একটা হচ্ছে এম ভরের বস্তুটা, আরেকটা হচ্ছে এই পি নামক পার্সনটা। বাট আমি যদি বাইরে থেকে অন্য একটা পার্সনের কথা বলি, ধরো কিউ নামক একজন পার্সন, সে হচ্ছে অবজারভার, বা বলা যায় সে হচ্ছে এই টোটাল ঘটনাকে পর্যবেক্ষণ করছে। তো যখন এই ঘটনাটাকে সে পর্যবেক্ষণ করবে তখন সে শুধুমাত্র দেখবে কি যে এখানে কেবলমাত্র কেন্দ্রমুখী বলই কাজ করছে। দ্যাট মিন্স তার কাছে কোনো কেন্দ্রবিমুখী বল এখানে কাজ করবে না। তো এটা হচ্ছে মেইন কাহিনী, যে আমাদের এখানে কেন্দ্রবিমুখী বলটা সম্পূর্ণভাবে একটা সিউডো ফোর্স বা ছন্দবল হিসেবে কাজ করে। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্রমুখী বল কাজ করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কেন্দ্রবিমুখী বল কাজ করবে। তুমি ধরে নাও টি পরিমাণ সময় পর্যন্ত আমাদের এখানে কেন্দ্রমুখী বল কাজ করছে, দ্যাট মিনস এফ সি। ঠিক আমি বলতে পারি ঠিক একই সময়ের জন্য কিন্তু আমাদের এখানে কেন্দ্রবিমুখী বল বা এফ কাজ করবে। তুমি এফটাকে কি ধরবা, তুমি এফ প্রাইম ধরে নাও, এফ প্রাইম হচ্ছে আমাদের এখানে কেন্দ্রবিমুখী বল। তার মানে টি হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে সময় ধরে আমাদের এখানে একই সাথে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল কাজ করে। বাট হুট করে আমি যদি ধরো আমাদের এই দড়িটাকে আমি কেটে দিলাম, তখন কি হবে দেখো, আমি যদি ধরো এই দড়িটাকে এভাবে কেটে দিই ওই সময়টাতে কিন্তু
আর কোনো কেন্দ্রমুখী বল কাজ করবে না বা সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করবে না, তাহলে এফসি কিন্তু ওই মুহূর্তটাতে বাদ হয়ে যাবে এবং একই সাথে কিন্তু আমাদের এফ প্রাইম যেটা সেটাও বাদ হয়ে যাবে। তাহলে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রমুখী বল কাজ করে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেন্দ্রবিমুখী বল কাজ করে, এবং যখনই আমরা কেন্দ্রবিমুখী বলটাকে যখন সরিয়ে ফেলবো বা শূন্য করে ফেলবো, তখন কিন্তু আমাদের কেন্দ্রবিমুখী বলটাও শূন্য হয়ে যাবে। এটা করা যায় কীভাবে? জাস্ট দড়িটাকে কেটে দিয়ে। খেয়াল করে দেখি এই ছবিতে, প্রথম ছবিতে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক আছে। দ্যাট মিনস কেন্দ্র বরাবর আমাদের এখানে কেন্দ্রমুখী বল কাজ করতো এবং কেন্দ্রের ঠিক বাইরের দিকে আমাদের এখানে কেন্দ্রবিমুখী বল কাজ করতো। দ্যাট মিনস এটা ছিল আমাদের এফ প্রাইম আর কেন্দ্রের দিকে ছিল হচ্ছে এফসি বল। যখনই আমি দড়িটাকে কেটে দিলাম, খেয়াল করে দেখো আমি এখানে এই বস্তুটার মধ্যে যুক্ত থাকে যে দড়িটা আছে কেন্দ্রের সাথে, সেটাকে আমি সম্পূর্ণভাবে কেটে দিয়েছি। তখন হবে কি, একই সাথে আমাদের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এরা ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হওয়া মানে পুরোপুরি উদয় হয়ে যাবে। যখন তারা উদয় হয়ে যাবে তখন এই এমবরের বস্তুটার মধ্যে কিন্তু একটা দিক জড়তা ছিল, যেটাকে ডিরেকশনাল ইনার্শিয়া বলা হয় বা ডিরেকশন ইনার্শিয়া বলা হয়, যেটা আমরা জড়তা যেই ক্লাসটা আছে সেখানে পড়েছিলাম। তো এই দিক জড়তার জন্য এই এমবরের বস্তুটা সরাসরি স্পর্শক বরাবর ভি বেগে যাত্রা শুরু করবে, এবং ভি মানে হচ্ছে কি অবশ্যই সমবেগ। তার মানে বস্তুটা যদি স্পেস বা মহাশূন্যে চলে তাহলে যতক্ষণ পর্যন্ত চলবে তখন কিন্তু সে একটা সমবেগ নিয়ে চলবে। আর তুমি জানো যখন সমবেগ নিয়ে চলে তার মধ্যে কোনো ত্বরণা কাজ করে না, আর ত্বরণ যদি কাজ না করে তার মধ্যে কোনো বলও কাজ করবে না। তার মানে দড়িটা কেটে দেওয়ার সাথে সাথেই ওই বস্তুটার মধ্যে যত কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল ছিল সব কিছু ভ্যানিশ হয়ে যাবে এবং বস্তুটা সরল রেখা বরাবর সমবেগে চলতে থাকবে। এবং এক্ষেত্রে এই ঘটনাটা অবশ্যই স্পেস বা মহাশূন্যে হতে হবে, যেখানে কোনো অভিকর্ষজ বল কাজ করবে না সেখানে। এবং আরেকটা বিষয় তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমাদের এখানে বস্তুর বেগের দিক, যেটা দ্যাট মিনস ভি হচ্ছে এদিকে, ওই দিকের সাথেও কিন্তু আমাদের সরাসরি লম্বাভাবে কাজ করে কেন্দ্রবিমুখী বল। তার মানে কেন্দ্রবিমুখী বলের সাথে আমাদের বেগের যে ডিরেকশনটা সেটাও 90 ডিগ্রি, এবং কেন্দ্রমুখী বলের সাথে আমাদের যে বেগের ডিরেকশন সেটাও কি 90 ডিগ্রি। দুটি হচ্ছে পরস্পরের উপর লম্ব। তারপর আরেকটা জিনিস দেখো, আমাদের এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল এরা একে অপরকে ব্যালেন্স করে বলেই কোনো একটা বস্তু কিন্তু বৃত্তাকার পথে ঘোরে। তুমি ধরো নাও আমাদের এই মানুষটার দিকে যদি তাকাও, তুমি দেখতে পাচ্ছ এই মানুষটা কিন্তু খুব সুন্দরভাবে বস্তুটাকে ঘোরাচ্ছে। এখন ধরো কথার কথা আমাদের এখানে কোনো সেন্ট্রিফিউগাল ফোর্স নেই বা কেন্দ্রবিমুখী বল নেই, তখন কী হতো? তখন এই বস্তুটা সরাসরি কেন্দ্রের মধ্যে চলে আসতো, দ্যাট মিনস এই মানুষটা হাতে চলে আসতো। তার মানে যখন তুমি কোনো একটা ঘূর্ণায়মান বস্তুর জন্য কেন্দ্রবিমুখী বলটাকে গায়েব করে দিবে বা ভ্যানিশ করে দিবে, তখন শুধুমাত্র সেন্ট্রিফেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বলটা সেখানে কাজ করবে। আর এই শুধুমাত্র কেন্দ্রমুখী বল কাজ করার জন্য বস্তুটা কিন্তু আর এই জায়গাটাতে স্থির থাকবে না, সে সরাসরি এই মানুষটার হাতের দিকে চলে আসবে। তখন কিন্তু বস্তুটা আর বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। তার মানে একটা বস্তুকে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানোর জন্য সমানভাবে দায়ী কে? কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে কেন্দ্রমুখী বল যদি হয় এফসি এবং কেন্দ্রবিমুখী বল যদি হয় এফ কত, এটা হচ্ছে আমাদের এখানে এফ প্রাইম, তাহলে এদের মানটা অবশ্যই সমান হতে হবে। বাট যেহেতু এদের দিকটা হচ্ছে বিপরীতমুখীতে, আমি এখানে ভেক্টরের মাধ্যমে লিখতে পারি এফসি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এফ প্রাইম ভেক্টর। তো এই যদি হয় আমাদের এখানে অবস্থা, তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কী হবে? অবশ্যই নাল ভেক্টর হবে বা শূন্য ভেক্টর হবে। তাহলে এফসি হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল, ওই পাশ থেকে এফটাকে মানে এফ প্রাইমটাকে নিয়ে আসলে এটা হবে প্লাস এফ প্রাইম হচ্ছে আমাদের এখানে কেন্দ্রবিমুখী বল, এবং এদের দুজনের যোগফল হবে একটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো এই কন্ডিশনটা যখন কাজ করে কোনো একটা বস্তুর উপর, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপর, তখন আমি বলতে পারি এই বস্তুটা সত্যিকার অর্থে একটা সমদ্রুতি নিয়ে কাজ করবে। তার মানে তার বেগের যে মানটা আছে সে মানটা অবশ্যই সমান হবে। বেগের মানকে আমরা দ্রুতি বলি বা স্পিড বলি, এবং এই স্পিড বা মান অবশ্যই সমান থাকবে তখন। তো এখন একটা জিনিস চিন্তা করো যে এখানে আমরা একসাথে অনেক কিছু কিন্তু দেখেছি, তাই না? এই মানুষটা কিন্তু একটা দড়ির মাধ্যমে এই বস্তুটাকে নিয়ে টানছে। তাহলে দেখো তো দড়ির যে টানটা এই বস্তুর উপরে সেটা কোন দিকে হবে? অবশ্যই কেন্দ্রের দিকে হবে। তাহলে আমরা একসাথে অনেকগুলো দিক দেখি। দেখো প্রথম আমি দেখতে পাচ্ছি কেন্দ্রের দিকে একটা নির্দিষ্ট দিক কাজ করে, সেটা হচ্ছে দড়ির টান। এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই বস্তুটাকে দড়ি যেই বলে টানছে তার দিকটা হচ্ছে কেন্দ্রমুখী। তারপর তুমি জানো যে কেন্দ্রমুখী যে ত্বরণটা আছে সে ত্বরণের কিন্তু একটা দিক আছে, সেটাও কোন দিকে কাজ করে? অবশ্যই কেন্দ্র বরাবর কাজ করবে। তার মানে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে আমাদের এসি, সেটার দিকটাও কি কেন্দ্র বরাবর কাজ করে। আবার কেন্দ্রমুখী বল যেটা সেটাও কিন্তু কেন্দ্র বরাবর কাজ করে, যেটাকে আমরা এফসি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে মোটামুটি এই তিনটা জিনিস কিন্তু সরাসরি কেন্দ্র বরাবর কাজ করে। কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলো কিন্তু কেন্দ্র বরাবর কাজ করে না। তার মধ্যে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি কি
কেন্দ্র বিমুখী বল, দ্যাট মিনস এ প্রাইম, এটা কিন্তু কেন্দ্রের বাইরের দিকে কাজ করে। আবার কেন্দ্র থেকে শুরু করে প্রান্তের দিকে এখানে আরেকটা ভেক্টর কাজ করে, যেটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বা আর বলে থাকি। তার মানে ব্যাসার্ধ ভেক্টর বা আর এটার দিকে হচ্ছে কি একদম বাইরের দিকে। এবং এই যে এখানে ব্যাসার্ধ ভেক্টর বলি বা বলা যায় কেন্দ্রমুখী ত্বরণ বলি, এদের সাথে ঠিক লম্ব বরাবর বা পারপেন্ডিকুলার বরাবর কে কাজ করে? অবশ্যই রৈখিক বেগ বা ভিটা কাজ করে। তাহলে আমরা এখানে একসাথে অনেকগুলো জিনিসের দিক দেখতে পেলাম। একটা হচ্ছে টান বলের দিক, একটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের দিক, একটা হচ্ছে কেন্দ্রমুখী বলের দিক। তো এখানে টান বল, কেন্দ্রমুখী ত্বরণ, তারপর হচ্ছে কেন্দ্রমুখী বল, এদের সবার দিক কিন্তু একই রকম। তারপরে কেন্দ্র বিমুখী বল এবং ব্যাসার্ধ ভেক্টর, এদের দিকটা কিন্তু একরকম। এবং ফাইনালি যেই রৈখিক বেগটা আছে তার দিকটা সম্পূর্ণভাবে ভিন্ন রকম। এবং সবশেষে তোমাদেরকে আরেকটা কনফিউশন দূর করে দিই, সেটা হচ্ছে কে কোন বলটাকে অনুভব করে বা ফিল করে। আমি যদি এখানে পার্সনের কথা বলি, দেখো এই পার্সন বা মানুষটা একটা নির্দিষ্ট দড়ির মাধ্যমে বস্তুটাকে ধরে রেখেছে। তার মানে এই পার্সন বা ব্যক্তিটা শুধুমাত্র কেন্দ্র বিমুখী বল অনুভব করবে, দ্যাট মিনস এ প্রাইম পরিমাণ বলটাকে অনুভব করবে, কেননা দড়িটা প্রতি মুহূর্তে তাকে কিন্তু পেছনের দিকে টানছে। তার মানে শুধুমাত্র মনে রাখবে, যখন আমরা কোনো একটা বস্তুকে ঘোরাবো বৃত্তাকার পথে, আমরা আমাদের আঙ্গুল বা হাতের মাধ্যমে যে দড়িটাকে ধরে রাখবো, ওই দড়ির মধ্যে কাজ করা কেন্দ্র বিমুখী বলটাকে আমরা আমাদের হাত বা আঙ্গুল দ্বারা অনুভব করব, ফিল করব। আর তুমি যদি এম ভরের বস্তুর দিকে তাকাও, তার মধ্যে কিন্তু একই সাথে দুই দিক দিয়ে সমান পরিমাণ বল কাজ করে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তার মানে বস্তু বা এফ না, এটা হচ্ছে এম ভরের বস্তু, এটা একই সাথে কেন্দ্রমুখী বলও অনুভব করবে, কেন্দ্র বিমুখী বলও কিন্তু অনুভব করবে। তো এই দুটো বিষয় তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমরা ওই ব্যক্তিটার জন্য শুধুমাত্র কেন্দ্র বিমুখী বলটাকে অনুভব করাতে পারবো, আর বস্তুটার জন্য দুইটা বলে কি অনুভব করাতে পারবো। তো এবার এখানে একটা সম্পর্ক দেখো তো, যেটাকে আমি একটু হাইলাইটেড দিয়ে মার্ক করছি, খেয়াল করে দেখো। আমরা এখানে কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বল দুটোর জন্য কি সেম সম্পর্ক তৈরি করতে পারি, একটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। তো এই যে সম্পর্কটা দেখতে পাচ্ছি, এর মধ্যে তুমি খেয়াল করে দেখো, আমাদের বস্তুর ভর বা এম এটা কিন্তু ধ্রুবক হিসেবে থাকে। ধ্রুবক মানে হচ্ছে এটার মান কখনো পরিবর্তন হয় না, কারণ একটা বস্তুর ভর কিন্তু কখনো পরিবর্তন হয় না। ওমেগা যেটা, সেটা হচ্ছে কি ধ্রুবক থাকবে, কারণ আমরা যখন বৃত্তাকার পথে কোনো একটা ঘূর্ণায়মান বস্তুর কথা বলবো, সেটাকে আমরা কি বলবো? সমকৌণিক বেগ বলবো, দ্যাট মিনস ইউনিফর্ম সার্কুলার মোশন বলবো। তো এখানে আমাদের ওমেগার মানটা কি সবসময় সেম থাকবে। তাই যদি হয়, তাহলে আমি এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল অথবা কেন্দ্র বিমুখী বল, যেটার কথাই বলি না কেন, এটা সরাসরি আমাদের আর বা ব্যাসার্ধের সমানুপাতিক থাকবে। তার মানে যখন তুমি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাবে, ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি বেশি হয়, তাহলে অবশ্যই তার কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলের মানও কি বেশি হবে। আর তোমার যদি ব্যাসার্ধটা কম হয়, তাহলে অবশ্যই কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বলের যে মানটা আছে সেটা কম হবে। যেমন আমরা যদি খুব ছোট একটা সুতার মাধ্যমে কোনো একটা বস্তুকে বেঁধে আমাদের আঙ্গুলে নিয়ে ঘোরাই চারপাশে এই লোকটার মতো, তখন দেখবে আমাদের আঙ্গুলে কিন্তু তেমন একটা বল অনুভব হচ্ছে না। বাট তুমি যদি একটা বড় সুতার মাধ্যমে ওই বস্তুটাকে, মানে একই পরিমাণ বস্তুটা বা একই ভরের বস্তুটাকে যদি ঘোরানো শুরু করো, তুমি দেখবে তোমার আঙ্গুলের মধ্যে একটা বেশি পরিমাণ বল অনুভব হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন রিজন, যে আমরা যদি ব্যাসার্ধটা বাড়াতে পারি কোনো একটা বৃত্তাকার পথের, তাহলে আমাদের ওই বৃত্তাকার পথের মধ্যে ঘূর্ণায়মান বস্তুর জন্য কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বলের মানটা বেশি হবে। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরছে এবং প্রতি মুহূর্তে কিন্তু তার বেগটা সরাসরি স্পর্শক বরাবর কাজ করছে, এবং কেন্দ্রের দিকে কিন্তু একটা বল কাজ করে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স না সেন্ট্রিপেটাল ফোর্স বলে থাকি। তো এখন আমরা যদি কোনো মুহূর্তে আমাদের এখানে বস্তুটাকে এই বৃত্তাকার পথ থেকে বাইরে বের করে দিই, তাহলে সে কিন্তু স্পর্শক বরাবর একটা সরল পথে চলা শুরু করবে। এবং আমি যদি এটাকে স্পেস বা মহাশূন্য কল্পনা করি, তাহলে সরল পথ বরাবর কিন্তু তার একটা নির্দিষ্ট সরণ কাজ করবে, কেননা বেগ যেদিকে কাজ করে সরণ কি সেদিকে কাজ করবে। তো এখন আমি যদি কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক দেখাতে হবে। একটা হচ্ছে ওই বল, এবং আরেকটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ, অথবা কোনো একটা নির্দিষ্ট সরণ এবং সরণের দিকে বলের উপাংশ। কেননা তুমি জানো আমাদের এখানে কৃতকাজ যেটা, সেটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। তুমি এখানে প্রথমে কেন্দ্রমুখী বল দিলে, ধরো ডব্লিউসি হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ, তাহলে এফসি হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। ওর সাথে তোমাকে গুণ করতে হবে, কাকে গুণ করতে হবে? ওই বলের সাথে যে সরণের উপাংশ আছে সেটাকে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে সরণটা কিন্তু সবসময় বেগের দিক বরাবর কাজ করবে। তো তাই যদি হয়, তাহলে আমি
আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সরণের সাপেক্ষে কেন্দ্রমুখী বলের যেই মধ্যবর্তী কোণটা সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে 90 ডিগ্রিটা কাজ করে, তাহলে বলের দিকে আমার সরণের উপাংশকে এতটুকু, তাহলে এই সরণের উপাংশটা বের করার জন্য আমরা অ্যাস cos 90 ডিগ্রি দিতে পারি। তাহলে এটা হচ্ছে বল গুণন বলের দিকে সরণের উপাংশ। অথবা তোমরা অন্যভাবে বের করতে পারো, প্রথমে তুমি সরণকে দিতে পারো এবং সরণের দিকে বলের উপাংশটা বের করতে পারো। তাহলে দেখো তো সরণের দিকে বলের উপাংশটা কত হবে, অবশ্যই সেটা হবে FC cos 90 ডিগ্রি। তার মানে cos জিনিসটা থাকবে এখানে উপাংশ বের করার জন্য। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, cos 90 ডিগ্রি মান সম্পূর্ণভাবে শূন্য। এখন তোমরা যদি একটু কনফিউশনে পড়ে, আমি আবার বলে দিচ্ছি যে আমাদের বলটা কাজ করে এদিক বরাবর, সরণটা কাজ করে কিন্তু উপরের দিক বরাবর। তার মানে সরণের সাথে বলের যে কোণ সেটা হচ্ছে 90 ডিগ্রি, এই জন্য বলের দিকের সাথে সরণের উপাংশটা হবে অ্যাস cos 90 ডিগ্রি এবং এটা শুধুমাত্র বলের দিক বরাবর কাজ করবে। আবার এখানে সরণের সাপেক্ষে বলের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তার মানে সরণের দিক বরাবর, দ্যাট মিনস এদিক বরাবর বলের যে উপাংশ পাবো সেটা হবে কি FC cos 90 ডিগ্রি। তার মানে আমরা যে কোনো একটা রাশির সাথে অপরটা যদি গুণ করি তাহলে আমরা কাজ পেয়ে যাব। তো আমরা প্রথম ক্ষেত্রে কাজ বের করেছি বল গুণন বলের দিকে সরণের উপাংশ করে, আর দ্বিতীয় ক্ষেত্রে কাজটা পেয়েছি সরণ গুণন সরণের দিকে বলের উপাংশটা করে। তাহলে দুটোই কি একই বিষয় মোটামুটি। তো এই দুটোর মধ্যে আমি যদি গুণ করি, আমি দেখতে পাচ্ছি এখানে আমরা 0 জুল পরিমাণ কাজ পাবো, কেননা cos 90 ডিগ্রি মান যেহেতু 0, তার মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজের মানটা সম্পূর্ণভাবে 0 জুল আসবে। তো এখন এটার সিগনিফিকেন্সটা হচ্ছে অনেকটা এরকম, যে আমি একটু অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি। ধরো তোমার পরমাণুর মাঝখানে একটা প্রোটন আছে এবং ওই পরমাণুকে মানে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ইলেকট্রন ঘুরছে চার চারপাশে, এই হচ্ছে আমাদের ইলেকট্রন। এখন ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, অবশ্যই তার মধ্যে কিন্তু একটা সমকৌণিক বেগ কাজ করবে। পাশাপাশি আমাদের এখানে প্রোটন কর্তৃক ইলেকট্রনটা একটা নির্দিষ্ট বলে আকর্ষিত হবে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি বা কুলম্বের বল বলি। তো যখন ইলেকট্রনটা এরকম একটা বৃত্তাকার পথে সম বেগে ঘুরতে থাকবে, দ্যাট মিনস সমকৌণিক বেগ বা ওমেগা পরিমাণ বেগ নিয়ে যখন ঘুরতে থাকবে, তখন আমি বলতে পারি এই যে কেন্দ্রমুখী বলে আমাদের প্রোটনটা ইলেকট্রনটাকে টানছে, এই কেন্দ্রমুখী বল ধরে কৃতকাজের মানটা 0 হবে। তো এই কেন্দ্রমুখী বল ধরে কৃতকাজের মান 0, এর মানে হচ্ছে আমাদের এই ইলেকট্রনটা কোনো পরিমাণ কোনো শক্তি বা এনার্জিকে শোষণও করবে না অথবা বিকিরণও করবে না। কেননা কাজ মানে হচ্ছে কি এক ধরনের শক্তি, তাই না? মানে কাজের একক যা শক্তির এককই তা। তার মানে বস্তুর কাজ করার যে সামর্থ্য সেটাকে আমরা শক্তি বলতে পারি। তো সেজন্য আমি বলতে পারি আমাদের এখানে ইলেকট্রনটা কোনো পরিমাণ এনার্জিকে গমনও মানে ছেড়েও দিবে না অথবা গ্রহণও করবে না যখন সেরকম একটা বৃত্তাকার পথে ঘুরবে। দেখো তো সেম কনসেপ্টে কিন্তু আমরা নিলস বোরের যে পরমাণু মাছ ছিল সেখানে কিন্তু পড়েছিলাম। বোর সাহেব বলেছিলেন যে কোনো একটা বস্তুর মধ্যে না, কোনো একটা পরমাণুর মধ্যে যখন ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে থাকবে, তখন সে কিন্তু কোনো শক্তি শোষণও করে না এবং বিকিরণও করে না। তার মানে ওই ঘটনার সাথে এটা সম্পূর্ণভাবে মিলে গেছে। তো যখন কোনো একটা পরমাণুতে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকবে বৃত্তাকার পথ জুড়ে, তখন তার মধ্যে যেহেতু কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজের মান 0, তাই সে কখনোই কোনো পরিমাণ শক্তি শোষণও করবে না এবং বিকিরণও করবে না। তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0 হওয়ার জন্য। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে কি, তোমরা স্যাটেলাইটের কথা জানো তাই না? ধরো এটা হচ্ছে আমাদের এখানে পৃথিবীর সারফেস, এবং এই পৃথিবীর সারফেসের উপরে একটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু আমরা স্যাটেলাইটকে উঠাই, এবং এই স্যাটেলাইটকে ওঠানোর পর তারপর তাকে একটা নির্দিষ্ট বেগে ফিটকা মারা হয়, দ্যাট মিনস ছুঁড়ে মারা হয়। তখন সেই পৃথিবীর চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে যাত্রা শুরু করে। তো যখন সেই স্যাটেলাইটটা পৃথিবীর চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে যাত্রা শুরু করে, তখন সে কিন্তু একটা যে বৃত্তাকার পথেই যাত্রা করে। এবং এই বৃত্তাকার পথে যাত্রা করার সময় যেহেতু কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজের মানটা 0 থাকে, তাই স্যাটেলাইটের যে ফুয়েল বা জ্বালানি সেটার কিন্তু কোনো অপচয় ঘটে না। তার মানে ওই ফুয়েলের কিন্তু আর কোনো দরকার হয় না। তো এটা হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন, যে তুমি একটা স্যাটেলাইটকে নির্দিষ্ট একটা বৃত্তাকার পথে যাত্রা করিয়ে তার ফুয়েলের মানটা 0 রাখতে পারো। দ্যাট মিনস তার মধ্যে কোনো জ্বালানি আর প্রয়োজন হবে না, সে নিজে অটোমেটিক্যালি পৃথিবীর চারপাশে একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যাত্রা করতে পারবে। তারপরে আমরা কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা কাজে লাগিয়ে বদ্ধ পাত্রে কোনো একটা বস্তুর ঘূর্ণনের জন্য যে শর্তটা আছে সেটা নিয়ে কাজ করব। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা সিলিন্ডার আছে এবং সিলিন্ডারের ভেতরে কোনো একটা জায়গায় আমি একটা নির্দিষ্ট বস্তু বা মার্বেলকে রেখেছি। তো এই মার্বেলটাকে আমি একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাতে যাচ্ছি। কীরকম কক্ষপথ? এরকম একটা বৃত্তাকার কক্ষপথে। এবং একই সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে মার্বেলটা কিন্তু সিলিন্ডারের যে ভূমিটা আছে, ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা রয়েছে। তো এরকম একটা কন্ডিশন আমি যদি ঘোরাতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা নির্দিষ্ট রৈখিক বেগ অ্যাপ্লাই করতে হবে এই বস্তুটার উপর। এবং তুমি জানো এই বস্তুটার উপর রৈখিক বেগটা কিন্তু সরাসরি স্পর্শক বরাবর কাজ করবে, যেটাকে আমরা এইভাবে ভি দিয়ে প্রকাশ করতে পারি। তো এই রৈখিক বেগের মান ন্যূনতম কত হলে সেটা আমাদের এরকম সিলিন্ডারের ভিতরে একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, সেটা আমরা এখন বের করব।
তাহলে এটা বের করার জন্য আমি কয়েকটা কন্ডিশন তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যখন আমরা বস্তুটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় রাখবো তখন তার মধ্যে কিন্তু প্রথম যে বলটা কাজ করবে সেটা হচ্ছে ওজন বল বা এমজি, এবং এমজি পরিমাণ বলের জন্য সে কিন্তু নিচে পড়ে যাবে, দ্যাট মিনস এই জায়গাটাতে সে পড়ে যাবে। বাট আমরা চাচ্ছি সে যাতে না পড়ে। তো তার এই পড়ে যাওয়াটা রোধ করার জন্য একটা ভালো জিনিস করতে পারি, সেটা হচ্ছে এমজির বিপরীতে আমরা একটা বল প্রয়োগ করতে পারি। এবং দেখতে পাচ্ছি আমাদের এখানে সিলিন্ডারের সারফেসের সাথে আমাদের এই বস্তুটা কানেক্টেড। তো যখনই আমাদের এমজি পরিমাণ ওজন বলের জন্য বস্তুটা নিচে পড়া শুরু করবে তখন এই সারফেস বা তল বরাবর উপরের দিকে একটা বল কাজ করবে, যেটাকে আমরা ঘর্ষণ বল বলি বা এফএস বলি। তাহলে অবশ্যই আমাদের এখানে একটা ঘর্ষণ বল কাজ করাতে হবে। এবং মজার বিষয় হচ্ছে আমরা যে ঘর্ষণ বলটাকে নিয়ে কাজ করব তার মানটা এমজি বা ওজনের সমান বা তার চেয়ে বড় হতে হবে, কিন্তু তার চেয়ে ছোটো হলে হবে না। তো এটা হচ্ছে আমাদের এখানে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে অলরেডি কিন্তু এই বস্তুটা আমাদের সিলিন্ডারের তলের সাথে যুক্ত আছে। তার মানে অবশ্যই এই বস্তুটা এই তল বরাবর একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া বল দেখাবে, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এন হচ্ছে কি আমাদের এই সিলিন্ডারের উপর বস্তুটার প্রতিক্রিয়া বল। আবার যেহেতু আমি বস্তুটাকে ঘোরাচ্ছি তার মানে এই বৃত্তাকার পথের কেন্দ্র বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, যেটাকে আমরা এফসি দিয়ে প্রকাশ করতে পারি। তো যখন আমাদের এখানে এন বলের মানটা এবং এফসি বলের মানটা সমান হবে ওই মুহূর্তটাতে আমি বলতে পারি আমাদের বস্তুটা সুন্দরভাবে এই জায়গাটাতে স্থির থাকবে বা আমাদের এই সারফেস বরাবর স্থির থাকবে। তাহলে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে কি, অবশ্যই আমাদের এখানে কেন্দ্রমুখী বলের মান যা হবে বস্তু যে সিলিন্ডারের উপর প্রতিক্রিয়া বল দেখিয়েছে তার মানটা কি সেম হবে। আবার তুমি জানো যে বস্তুটার ভর যদি হয় এম পরিমাণ তাহলে কেন্দ্রমুখী বলের যে মানটা সেটাকে আমরা বের করতে পারি এম বি স্কয়ার ডিভাইড বাই আর দিয়ে ইজিক্যাল টু এন লিখে। তার মানে এখানে যেই আর এর মানটা আমি দেখাচ্ছি সেটা আসলে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে আমি যদি বলি এই জায়গা থেকে শুরু করে এই জায়গার যে দূরত্ব এটাই হচ্ছে আমাদের এখানে আর। তো এই দুটো কন্ডিশন আমরা এখন দেখতে পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কন্ডিশন। তো এই দুটো কন্ডিশন যদি মানে তাহলে আমি বলতে পারি অবশ্যই এই বস্তুটা বৃত্তাকার পথে সিলিন্ডারের ভিতরে ঘুরতে থাকবে এবং সেটা কখনোই সিলিন্ডারের যে ভূমি আছে সেখানে পড়ে যাবে না। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সম্পর্কটাকে একটু মডিফাই করতে পারি। তুমি জানো যে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটার মান কিন্তু সর্বোচ্চ হতে হবে, তা না হলে কিন্তু এমজি পরিমাণ ওজন বল নিয়ে বস্তুটা নিচে পড়ে যাবে। এবং তুমি এটাও জানো যে আমাদের এফএস যেটা বা ঘর্ষণ বল যেটা এটা সর্বোচ্চ মানকে আমরা বলি সীমান্তিক ঘর্ষণ বল বা বলা যায় লিমিটিং ফ্রিকশন, এবং ওটার মানকে আমরা লিখি মিউএস ইন্টু এন দিয়ে, যেখানে মিউএস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং এন হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে সীমান্তিক ঘর্ষণ বলের মানটাই এখানে কাজ করবে ঘর্ষণ বল হিসেবে। তো চলো আমরা এটা লিখে ফেলি। আমাদের এখানে এফএসের বদলে বসবে মিউএস ইন্টু এন, এবং আরও একবার বলছি এটা কিন্তু গতীয় ঘর্ষণ গুণাঙ্ক না, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা মিউএস, কারণ স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান কিন্তু সবচেয়ে বেশি থাকে গতীয় ঘর্ষণ গুণাঙ্কের চেয়ে। তো এটার মান সমান অথবা বড় থাকবে হচ্ছে এমজি এর তুলনায়। তো এই হচ্ছে আমাদের এখানে সেকেন্ড ইকুয়েশন। তো আমরা এর পরের লাইনে এভাবে লিখতে পারি, দেখো এন এর মানটা কী ছিল, এন ছিল হচ্ছে আমাদের এখানে কার মান কেন্দ্রমুখী বলের মান, দ্যাট মিনস এফসি এর মান, এবং এই এফসির মানটা ছিল আবার এম বি স্কয়ার ডিভাইড বাই আর। তাহলে এম এর বদলে আমরা সরাসরি এম বি স্কয়ার ডিভাইড বাই আর বসাতে পারি। আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ভি এর মানটা বের করা। যদি আমরা ভি এর মানটা বের করতে পারি তাহলে আমি বলতে পারি যে ন্যূনতম ভি পরিমাণ বেগ যদি আমি এই বস্তুর মধ্যে অ্যাপ্লাই করি তাহলে বস্তুটি এরকম বৃত্তাকার পথে ঘুরবে সিলিন্ডারের ভিতরে। তো আমরা এখানে ভি এর মানটাই বের করবো, এই জন্য আমরা ইকুয়েশনটা সাজাচ্ছি। তো তুমি দেখতে পাচ্ছ অলরেডি আমাদের এখানে উভয় পক্ষ থেকে কিন্তু বস্তুর ভর এম কাটা যায়। তাই যদি হয় তাহলে এখানে থাকবে হচ্ছে মিউএস ইন্টু ভি স্কোয়ার ডিভাইড বাই নিচে থাকবে হচ্ছে আর। তো এটা থাকবে হচ্ছে আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জি হিসেবে। এই যদি হয় আমাদের এখানে অবস্থা, তাহলে চলো আমরা এখন ভি বের করি। প্রথমে ভি স্কোয়ার যদি বের করতে চাই তাহলে ভি স্কোয়ার মান কী হবে, উপরে হবে জি, তারপর আর, নিচে হবে হচ্ছে শুধুমাত্র মিউএস, এটা হবে। এবং এখান থেকেও তুমি যদি শুধুমাত্র ভি বের করতে চাও তাহলে উভয় পক্ষ তোমাকে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে রুট ওভার জি ইন্টু আর ডিভাইড বাই মিউএস। তো এই জিনিসটা তুমি এখানে পাবে। তাহলে আমরা আলটিমেটলি যে ভি আছে রৈখিক বেগ সেটার মানটা বের করলাম। তাহলে যখন কোনো একটা বস্তুকে আমি এরকম সিলিন্ডারের ভিতরে রেখে এমনভাবে ঘোরাতে চাইবো যাতে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরে শূন্য মাধ্যমে, দ্যাট মিনস শূন্য মাধ্যমে না আসলে শূন্য থাকা অবস্থায়, দ্যাট মিনস ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা থাকা অবস্থায়, তখন আমাদের যে ভি এর মানটা হবে তার একটা ন্যূনতম মান থাকতে হবে যেটা হচ্ছে জি আর ডিভাইড বাই মিউএস পরিমাণ। তো এই হচ্ছে আমাদের এখানে মেইন সম্পর্ক। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে থার্ড যেই কন্ডিশন সেটা। তো তিনটা কন্ডিশন যদি আমি স্টার দিয়ে দেখাই, প্রথম দুটো তো দেখিয়েছি, তো এই তিনটা কন্ডিশন তোমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। যদি তিনটা কন্ডিশন মেনটেন করো তাহলে আমাদের পথ্যপাত্রে খুব সুন্দরভাবে কোনো একটা বস্তু ঘুরতে পারবে।
তারপর আমরা একটা দারুণ কন্ডিশন দেখব, সেটা হচ্ছে যদি কোনো একটা ঘূর্ণমান জায়গায় একটা বস্তুর পিছলা পড়াটা রোধ করতে চাই তাহলে কি করতে হবে সেটা খেয়াল করে দেখো। আমাদের এখানে একটা ডিস্ক নির্দিষ্ট একটা কৌণিক বেগ নিয়ে ঘুরছে এবং তুমি ধরে নাও আমাদের এই কৌণিক বেগটা হচ্ছে ওমেগা পরিমাণ কৌণিক বেগ। এখন আমরা এই ওমেগা পরিমাণ কৌণিক বেগের একটা মিনিমাম মান বের করব বা সর্বনিম্ন মান বের করব। যে পরিমাণ মানে আমি যদি এই ডিস্কটাকে বা এই চাকতিটাকে ঘোরাই তাহলে এই ঘড়িটা পিছলে পড়ে যাবে না। পিছলে পড়া মানে হচ্ছে সে ছিটকে বাইরে বের হবে না। এখন তুমি ধরো না আমাদের এই ঘড়ি যেটা আছে সেটা আসলে এরকম ডিস্কের কেন্দ্রে নেই, সে হচ্ছে প্রান্তে আছে। তাহলে প্রান্তে যদি আমাদের এই ঘড়িটা থাকে তাহলে অবশ্যই আমি বলতে পারি ঘড়িটা একটা নির্দিষ্ট এরকম পথ ঘুরে বেড়াবে এই ডিস্কের সাথে সাথে, তাই না? তো যখন আমাদের ঘড়িটা প্রান্তে থাকবে তখন ঘড়ির উপর কিন্তু কয়েকটা বল কাজ করবে। একটা হচ্ছে ওজন বল কাজ করবে, একটা হচ্ছে তার বিপরীতে সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল কাজ করবে যেটা হচ্ছে এন। এখন ঘড়িটাকে আমি যেহেতু প্রান্তে নিয়ে গেছি তার মানে আমাদের এই ঘড়িটার কেন্দ্র বরাবর অবশ্যই একটা কেন্দ্রমুখী বল কাজ করবে এবং এই কেন্দ্রমুখী বলের দিকটা হবে এদিক বরাবর। যেহেতু কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করবে, বিপরীত দিকে সমান ও বিপরীতমুখী কেন্দ্র বিমুখী বল কাজ করবে যেটাকে আমরা এ প্রাইম হিসেবে বলতে পারি। এখন দেখো ঘড়িটা পিছলে পড়বে না, এর মানে হচ্ছে আমাদের এই ঘড়িটা অবশ্যই একটা নির্দিষ্ট ঘর্ষণ বলের মাধ্যমে এই ডিস্কের উপর যুক্ত এবং যেহেতু ডিস্কের সাথে সাথে আমাদের ঘড়িটাও ঘুরবে, যেহেতু ডিস্কও ঘুরছে ঘড়িও ঘুরছে, তার মানে কোনো একটা কন্ডিশনে হয়তো ঘড়িটা এরকম এ পজিশনে থাকবে, কোনো একটা কন্ডিশনে হয়তো বি পজিশনে থাকবে, কোনো একটা কন্ডিশনে হয়তো সি পজিশনে থাকবে। এরকমভাবে বিভিন্ন কন্ডিশনে কিন্তু মানে বিভিন্ন সময় আমাদের ঘড়িটা এ বি সি ডি ই এই সমস্ত পজিশনে থাকবে এবং প্রতি মুহূর্তে কিন্তু তার যে ঘূর্ণন গতিটা আছে সেটা অবশ্যই ওমেগার সমান হবে, কেননা ডিস্ক ওমেগা গতিতে ঘুরছে কৌণিক গতিতে, ঘড়িটাও কি কৌণিক গতিতে ঘুরবে। এখন এখানে আমরা পিছলে পড়া রোধটা তখনই করতে পারবো যখন আমরা এই ঘড়িটাকে বাধা দিতে পারবো তার ঘর্ষণ বলের মাধ্যমে যাতে সে বাইরে না চলে যায়। তার মানে এখানে ঘর্ষণ বলটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ঘড়িটাকে বাধা দিতে পারবো যাতে সে পিছলে না পড়ে। তুমি দেখো কন্টিনিউয়াসলি কিন্তু ঘড়িটাকে বাইরের দিকে টানছে একটা বল, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্রবিমুখী বল যদি বাইরের দিকে টানে তাহলে এই কেন্দ্রবিমুখী বলের বিপরীতে আমাদের ঘর্ষণ বলটা কাজ করাতে হবে। অথবা আমি দেখতে পাচ্ছি আমাদের ঘড়িটাকে প্রতি মুহূর্তে কেন্দ্রমুখী বলটা কেন্দ্রের দিকে টানছি, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে অবশ্যই এই কেন্দ্রমুখী বলের বিপরীতে কিন্তু আমাদের ঘর্ষণ বলটাকে কাজ করাতে হবে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের কেন্দ্রবিমুখী বল অথবা কেন্দ্রমুখী বল যেটাই বলি না কেন এরা কিন্তু পরস্পরের সমান, তাই না? অবশ্যই সমান। তার মানে আমি যদি এদের সমান করি ঘড়ির তলের সাথে ডিস্কের তলের ঘর্ষণ বলটাকে সমান করে দিই তাহলে কিন্তু আমাদের ঘড়িটা পিছলে পড়ে না। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল কন্ডিশন যেখানে তুমি ঘড়িটাকে এমনভাবে রাখতে চাচ্ছ যাতে সেটা পিছলে না পড়ে যায় এবং তার জন্য অবশ্যই এই ডিস্ক বা আমাদের যে চাকতিটা আছে তার তলের সাথে ঘড়ির ঘর্ষণ বলটাকে সমান হতে হবে। তো তাই যদি হয় তাহলে চলো আমরা এই সম্পর্কটা একটু মডিফাই করি। আমরা এখানে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল যেটাই বলি না কেন তার জন্য সূত্র জানি এম ওমেগা স্কয়ার ইন্টু আর, যেখানে আর হচ্ছে আমাদের এই চাকতির ব্যাসার্ধ, এম হচ্ছে তুমি ধরে নাও ঘড়িটার ভর। তাহলে এটা যদি হয় ঘড়ির ঘর্ষণ বলের সমান তখনই আমাদের ঘড়িটার পিছলে পড়বে না। তো ঘর্ষণ বলটা হচ্ছে কি এখানে কিন্তু স্থিতি ঘর্ষণ বল কাজ করবে। এর মেইন কারণটা হচ্ছে প্রতিটা মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এই সমস্ত পজিশনে ঘড়িটা ডিস্কের সাথে সাথে চলছে। তার মানে এখানে ডিস্ক এবং ঘড়ির মধ্যে কোনো আপেক্ষিক বেগ কাজ করে না। আর আপেক্ষিক বেগ যেখানে কাজ করবে না সেখানে কিন্তু স্থিতি ঘর্ষণ বল কাজ করে। তাহলে এটার মান হবে আমাদের মিউএস ইন্টু এন, যেখানে মিউএস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তো তাই যদি হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে যে এনের মানটা লিখতে পারি সেটা কিন্তু সরাসরি এমজি হিসেবে লিখতে পারি, যেহেতু এখানে কোনো হেলানো তল নেই, সরাসরি আমাদের ওজন বলের বিপরীতে প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে এনের বদলে আমি এমজি লিখলে আমাদের এম দুটো জিনিসই কাটা যাবে দুইটা ইকুয়েশন থেকে। তারপর আমি এখানে ওমেগা স্কয়ার মান সরাসরি বের করতে পারি, সেটা হচ্ছে মিউএস ইন্টু জি ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমাদের ওমেগা এসের মান, না ওমেগা স্কোয়ারের মান। এবং আলটিমেটলি আমি যদি এখন ওমেগা বা ঘূর্ণন গতির মানটা বের করি তাহলে সেটা হবে হচ্ছে রুট ওভার মিউএস ইন্টু জি ডিভাইড বাই আর। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে এই ওমেগাটা হচ্ছে এমন একটা মিনিমাম বেগ বা মিনিমাম কৌণিক বেগ যেটা দিয়ে আমি যদি এই ডিস্কটাকে বা বলা যায় চাকতিটাকে যদি আমি চালাই তাহলে আমাদের এই ঘড়িটা পিছলে পড়বে না। তাহলে আমরা যে ওমেগার মানটা বের করেছি এটাই আসলে আমাদের ন্যূনতম কৌণিক বেগের মান। এবং এই ন্যূনতম কৌণিক বেগে তুমি যদি এই ডিস্কটাকে বা এই চাকতিটাকে ঘোরানো শুরু করো তাহলে আমাদের এই ঘড়িটা কিন্তু পিছলে পড়ে যাবে না বা বাইরে ছিটকে যাবে না। এখন তুমি দেখতে পাচ্ছ আমাদের এই সম্পর্কটার মধ্যে একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এখানে ওমেগা মিনিমাম যেটা এটা কিন্তু কোনোভাবেই
বস্তুর ভর বা ঘড়ির ভর এম এর উপর ডিপেন্ডেন্ট না, তার মানে এই সমীকরণের মধ্যে কিন্তু এম এর উপস্থিতি নাই। তাই তোমার এই ঘড়ির ভরটা যা খুশি হোক না কেন কোনো সমস্যা নেই, এই ওমেগাটা শুধুমাত্র নির্ভর করে দুটো বিষয়ের উপর, একটা হচ্ছে মিউ এস আর একটা হচ্ছে আর। যেহেতু ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, এটা কিন্তু পৃথিবীতে অনেকগুলো জায়গায় কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। এই জন্য মিউ এস হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং আর হচ্ছে ব্যাসার্ধ। তো এই দুটো বিষয়ের উপর কিন্তু আমাদের মিনিমাম বা ন্যূনতম যে কৌণিক বেগটা আছে সেটা কাজ করে। তাই তুমি এখানে যে কোনো ভরের ঘড়িকে রাখো না কেন, হতে পারে সেটা 10 গ্রাম ভরের ঘড়ি অথবা হতে পারে সেটা হচ্ছে 500 কেজি ভরের ঘড়ি, কোনো সমস্যা নেই। যে কোনো ঘড়ি রাখি না কেন, আমাদের ওই ঘড়িটার পিছলে পড়ে যাওয়াটা রোধ করার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করে তার একটা হচ্ছে স্থিতিঘর্ষণ গুণাঙ্ক, আরেকটা হচ্ছে ওই চাকতিটার ব্যাসার্ধ। এবং এখানে আমাদের সম্পর্কটা হচ্ছে এটা। তো আলটিমেটলি তোমরা এই সম্পর্কটা মনে রাখতে পারো, আমি টিস্টার দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের সেই ন্যূনতম কৌণিক বেগ, যে কৌণিক বেগে আমি কোনো একটা ডিস্ক বা চাকতিকে বা কোনো একটা বস্তুকে যদি ঘোরাই, তাহলে ওই বস্তুর উপর থাকা যে কোনো ভরের বস্তু আর পিছলে পড়বে না। দ্যাট মিনস সেটা আমাদের এই বৃত্তাকার পথ ছেড়ে বাইরে চলে যাবে না। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।